রোজ হন হন করে গাড়ি থেকে নেমে এলো। আবিরের গাড়ির গ্লাস কালো হওয়ায় আবিরকে দেখেনি, তাই এসেই জোরে জোরে গ্লাসে বাড়ি দিল। আবিরের কানে পর্দা মনে হচ্ছে ফেটেই যাবে। আবির তাড়াতাড়ি গাড়ির গ্লাস নামালো। চোখে কালো সানগ্লাস আর মুখে কালো মাস্ক। রোজ রাতে ড্রিঙ্ক করে থাকায় এখন আবিরকে দেখে ওর আবছাবছা মনে পড়লো। আবির গাড়ি থেকে নেমে বলল, কি প্রবলেম? হ্যাঁ, রোজ কপাল কুঁচকে বলল, প্রবলেম আমার নাকি তোমার? এই তুমি ক্লাবের সেই ছেলেটা না? আবির কপাল কুঁচকে বলল। অপরিচিত কাউকে তুমি বলতে নেই, জানো না? রোজ তাচ্ছিল্য হেসে বলল, সবাই জানে আমি বেয়াদব, তাই বেয়াদবিটা আমি করে থাকি। বাট তুমিও তো তুমি করেই বলছো। আবির মিনমিন করে বলল। আমি তোমার বড়, তাই। রোজ ভেঙচি কেটে বলল, হ্যাঁ, বুড়ো আপনি। আবির তেড়ে গিয়ে বলল। কি বললে তুমি? রোজ রেগে বলে উঠল, আপনার এই খাটারা গাড়ি সরান, আমি যাব। আবির চোখ ছোট ছোট করে বলল, এই মেয়ে, খাটারা বলছো কেন? তুমি জানো এই গাড়ির দাম কত? রোজ মুখ বাঁকিয়ে বলল। জানতেও চাই না। এভাবে বেশ কিছু সময় ঝগড়া করলো দুজন। রোজের হঠাৎ মনে হলো আবিরের ভয়েস চেনা। আবির ততক্ষণে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিয়ে দিল। রোজ আর আবিরকে পেল না। রোজও গাড়ি নিয়ে চলে গেল। দুদিন পর শান্ত গ্রাম থেকে শহরে যাচ্ছে। তখনই বিজলি শান্ত সামনে এসে বলল, কই যাইবার লাগছস? শান্ত বিরক্তি নিয়ে বলল, শহরে যাচ্ছি। কেন? বিজলি শান্তকে ঘুরে ঘুরে দেখে বলল। ওমা, এডি কোন ভাষা কস? শান্ত বিজলির দিকে রাগীভাবে তাকিয়ে বলল। সেটা জেনে তুমি কি করবে? বিজলি খেয়াল করলো শান্ত শার্টের বোতামের সামনে দুটো খোলা আর শান্তর বুকে একটা দাগ। সেটা দেখে বিজলি বুড়ো কুচকে বলল। এইটা কিসের দাগ? শান্ত শার্টের বোতাম লাগিয়ে বলল, এটা বিশ্বাসঘাতকের দেয়া দাগ, আর তাকে শাস্তি দিতে গিয়ে আমি যাচ্ছি, কারণ তার অনেক শাস্তি পাওনা আছে। বলেই হন করে চলে গেল। বিজলি বোকার মতো দাঁড়িয়ে আছে। ওর মাথায় কিছুই ঢুকছে না। বিজলি নিজেই বিড়বিড় করে বলল, ওর লগে কেডা বেইমানি করছে? এইগুলো কি কইরা গেল? আর আইজকা কেমনে শহরের মানুষগো মতো কথা কইল? এরা কোন শান্তরে দেখলাম মুই? রোজ বসে টিভি দেখছে। আজকের বাইরে যেতে ইচ্ছে করছে না। কেন করছে না সেটাও নিজেও জানে না। এর মাঝে মেঘ রোজের কাছে এলো। এসে রোজের শার্ট ধরে টানছে। রোজ বুঝলো মেঘ কোলে উঠতে চাইছে, তাই মেঘকে কোলে নিয়ে টিভি দেখছে। সবাই রোজকে বাড়ি দেখে খুশি হলো। চ্যানেল পাল্টাতে পাল্টাতে একটা চ্যানেলে চোখ আটকে গেল, আর সেটা হচ্ছে নিউজ চ্যানেল। নিউজে দেখাচ্ছে 4 জন ছেলে খুন হয়েছে, আর 4 জনকে দেখে রোজ আরো চমকে গেল। এক প্রকার শকড হয়ে গেল রোজ। এরা সেই ছেলেগুলো যারা রোজকে টাচ করেছিল, আর তার জন্য রোজ ওদের মেরেও ছিল। কিন্তু রোজের বোধগম্য হচ্ছে না যে ওদের এত বাজেভাবে কে মারতে পারে। নিউজে এটাও বলা হলো যে 2 বছর আগে ঠিক এভাবেই মাঝে মাঝে মৃত লাশ পাওয়া যেত। এদের মারার স্টাইল আর 2 বছর আগের লাশগুলোর মারার স্টাইল সেম। তাহলে কি সেই অজানা মাফিয়া ফিরে এসেছে? রোজের হাত থেকে রিমোট পড়ে গেল। মেঘকে সোফায় বসিয়ে রোজ দাঁড়িয়ে গেল। রোজ মাফিয়া বলতে শুধু শুভ্রকেই চেনে। তাহলে কি শুভ্র ফিরে এসেছে? না না, এটা কি করে হতে পারে? 2 বছর পর শুভ্র কোত্থেকে আসবে? কিন্তু আমিও তো জানি যে এভাবে শুভ্র খুন করে। শুভ্র তো জানতো না যে আমিও জেনে গিয়েছিলাম ও মাফিয়া। আমি নিজের চোখে ওকে খুন করতে দেখেছিলাম। যেদিন ও মরলো তার আগের দিন রাতে আমি সবটা জেনেছিলাম। বাট ও কি করে ফিরবে? আর যদি এটা শুভ্র না হয় তো কে? এসব ভেবে রোজ পাগল হয়ে যাবে মনে হচ্ছে। রোজ দৌড়ে রুমে গেল। রাত 11টা বাজে। আবির বের হচ্ছে। তখন আবিরের বাবা বলল, কোথায় যাচ্ছিস? আবির পিছনে ফিরে তাকালো। আবিরের বাবা আবিরকে দেখে বলল, অফিস থেকে এসে তো তোকে দেখিনি। সেম করলি কখন? আর চুলগুলো করলি কখন? আবির মুচকি এসে বলল, ওসব বুঝবে না ড্যাড, আমি পুরোটাই একটা রহস্য। বলে বাঁকা হেসে চলে গেল। এক হাসিনা থি, এক দিওয়ানা থা। সেই ব্রিজটার উপর দাঁড়িয়ে কেউ একজন গাইছে সেই গান। পুরোনো গানটা গেয়ে মাস্কটা একটানে খুলে ফেললো। এরপর সানগ্লাসটা খুললো। মোবাইলটা বের করে ফ্ল্যাশ অন করে ছবি তুললো, কারণ এখন রাত 12টা বাজে।
নিজের ছবি দেখে হাসলো। এরপর হঠাৎই রেগে গেল। এত পরিমাণ রেগে গিয়েছে যে কপাল আর ঘাড়ের রগ ফুলে গিয়েছে। এক আঙুল কপালে ঘষতে ঘষতে বলল, আমি ফিরে এসেছি জান, নিজের প্রতিশোধ নিতে ফিরে এসেছি। জানি না তোমাকে কতটা শাস্তি আমি দিতে পারবো, কারণ আজও তো তোমাকেই ভালোবাসি। তাই তো তোমাকে যারা টাচ করেছে তাদের আমি উপরে পাঠিয়ে দিয়েছি। সে তুমি আমাকে যতই মারতে চাও, তোমার জন্য আমি আমার অস্তিত্ব হারাতে বসেছি। নিজেকে আজকাল চিনতে পারি না যে আমি আসলে কে, শান্ত মাহমুদ নাকি আবির রায়জাদা নাকি শুভ্র চৌধুরী। বাট নো বেব, নিজেকে হারাইনি, বিকজ আই অ্যাম শুভ্র চৌধুরী। তোমার জন্য আমি 1 বছর 6 মাস জীবন থেকে হারিয়েছি। গ্রামের গরিব মানুষগুলো আমাকে বাঁচিয়ে তো নিয়েছে, বাট আমার সঠিক চিকিৎসা করতে পারিনি। আর তুমি আমার ভালোবাসা হয়ে আমাকে মারতে চেয়েছো। আমি তোমাকে ক্ষমা করতে পারবো কি না জানি না, বাট ইয়েস, শাস্তি তোমাকে পেতেই হবে মাই রেড রোজ। এবার আর শান্ত বা আবির না, শুভ্র হয়েই তোমার সামনে আসবো। অনেক হিসেব মেলানোর বাকি আছে, অনেক সত্যি আমাকে জানতে হবে। রোজ যে বেঁচে আছে সেটা আমি জানি, আর মেঘ হচ্ছে রোদ আর তামান্নার ছেলে। আর নীরবের সাথেও তোমার কোনো রিলেশন নেই। আমাকে মারতেও চাইলে তুমি, আবার এভাবে পাল্টেও গেলে। ওয়াই? আর আমি ব্রিজ থেকে পড়ে যাওয়ার পর যখন সবাই এটা জানলো যে আমি মৃত, তার 3 দিন পর রোদ কোথা থেকে ফিরল। বাট সবার আগে তুমি শাস্তি পাবে। তোমার ধারণারও বাইরে থাকবে যে এই শুভ্র তোমাকে পাগলের মতো ভালোবাসতো, ইনফ্যাক্ট এখনো ভালোবাসে। সে এমন কিছু করবে। এবার তুমি তড়পাবে, তড়পাতে তোমাকে হবেই। এই আমাকে কাছে পাওয়ার জন্য সামনে তো আমি তোমার আসবো, বাট একদম ঠিক টাইমে বেবি। এবার খেলার গতি পাল্টে যাবে, আর এবার এই খেলা চলবে আমার নিয়মে। সো গেট রেডি রেড রোজ। শুভ্র ওখান থেকে আবার সেই বাড়িতে গেল যেখানে আবির হয়ে এতদিন থেকেছে। ওখানে গিয়ে সোফায় বসলো। এরপর সবটা ভাবতে লাগলো কিভাবে ও শান্ত আর আবির দুটো ক্যারেক্টার একসাথে সামনে চলেছে, আর এসব কিছু পসিবল হয়েছে একজনের জন্য। শুভ্র সেদিন ব্রিজ থেকে পড়ার পর অতীত। শুভ্র ব্রিজ থেকে যেখানে পড়ে সেখানে পড়লে হয়তো বেঁচে থাকার কথা না, কারণ নিচে গভীর কূপ ছিল। কিন্তু সেদিন নদীতে অনেক স্রোত ছিল, আর শুভ্র ভাসতে ভাসতে গ্রামে চলে যায়। শুভ্র গিয়ে পড়েছিল একটা মরা কাঠের উপর। কাঠটা অনেকটা মোটা হওয়াতে শুভ্র ওটাতেই থেকে যায়, আর স্রোত বেশি হওয়ার ভাসিয়ে নিয়ে যায়। আর শহর থেকে এই গ্রামটা বেশ দূরে না। গ্রামের মানুষ তখন খেতে কাজ করছিল, আর নদীটাও ক্ষেতের পাশ দিয়ে বয়ে চলেছে। হঠাৎ একজনের চোখ পড়ে ভেসে যাওয়া শুভ্রর দিকে। লোকটা চেঁচিয়ে বলে ওঠে, আরে ওই দেহ দবির মিয়া, একটা পোলা ভাইসা যাইতেছি। লোকটার কথায় সবাই তাকায়, দেখে সত্যি একজন ভেসে যাচ্ছে। দবির মিয়াও এটা দেখে বলল, আরে পোলাডারে বাঁচানো দরকার। কয়েকজন নদীতে ঝাঁপ দিয়ে শুভ্রকে তুলে আনে। শুভ্রর শ্বাস খুব আস্তে চলছিল। দবির মিয়া শুভ্রকে দেখে বলে, পোলাডারে তো বড় লোক মনে হইতাছে। আর কি সুন্দর চাঁদের লাহনা চেহারা দেখছিস তোরা। সবাই হ্যাঁ বলল এটা শুনে। দবির মিয়া বসে দেখতে লাগলো শ্বাস আছে কিনা। তাই উনি শুভ্রর বুকে কান পাতলো, আর নাকে হাত দিয়ে দেখলো শ্বাস চলছে, তবে আস্তে। এবার উনি খেয়াল করলো শুভ্রর বুকে দাগ আর রক্ত। উনি চট করে শার্টের বোতাম খুলে ফেললো। এবার সবাই চমকে গেল। শুভ্র পেটে ছুরির গভীর আঘাত, আর বুকেও গুলি লেগে গোল দাগ হয়ে আছে। দবির মিয়া চেঁচিয়ে বলে উঠল, তোরা খাড়িয়া কি দেখছিস, জলদি ডক্টর ডাক, পোলাডারে বাঁচানো লাগবে। কয়েকজন লোক গিয়ে গ্রামের ছোট হসপিটালে ডক্টর নিয়ে আসে। ডক্টর এসে গুলিটা বের করে দেয়, আর সাথে ক্ষত জায়গায় ব্যান্ডেজ করে দেয়। একটা ক্রিম দিয়ে যায় ক্ষত জায়গা লাগানোর জন্য। দবির মিয়া শুভ্র সেন্স না আসায় বলে, পোলাডার হুশ আসে নাই কে ডাক্তার? ডক্টর একটু চুপ থেকে বলে, ওনার আঘাতটা অনেক গভীর, শহরের ট্রিটমেন্ট করলে না হয় বোঝা যেত, আর সঠিক ট্রিটমেন্ট মানে চিকিৎসায় সঠিকও হতো, কিন্তু গ্রামে এসব সম্ভব না। তাই ওনার সেন্স কবে আসবে জানি না। বলে ডক্টর চলে যায়। সবাই হতাশ হয়ে এভাবে শুভ্রকে দেখে।
দবির মিয়াও বউ শুভ্র যথেষ্ট খেয়াল রাখে, তবে ওনারা চিকিৎসা করাতে পারে না। এভাবে 1 বছর 4 মাস চলে যায়। শুভ্রর চেহারার নকশা ততদিনে পাল্টে গিয়েছে। একদিন এই গ্রামের মোড়লের ছেলে আসে গ্রাম দেখতে। উনি এলে আগে দবির মিয়ার বাড়ি যায়। দবির মিয়ার বাড়িতে শুভ্রকে দেখে অবাক হয়ে বলে, ছেলেটা কে আবির? দবির মিয়া ওনাকে সব বলে। সব শুনে উনি বলে, ওর চিকিৎসা আমি করব। আমি ওকে শহরে নিয়ে যাব, প্রয়োজন হলে আমি ওকে বিদেশে নিয়ে যাব। দবির মিয়া শুভ্রর মাঝে অনেক কিছু দেখেছিল। সবাইকে বলে উনি শুভ্রকে ডিরেক্ট লন্ডনে নিয়ে যায়। শুভ্রর নাম ওখানে বলে আবির রায়জাদা, কারণ ওনার ছেলের নামও আবির ছিল। আবির বিয়ে করে বউ নিয়ে আমেরিকা চলে গিয়েছে, আর বলে গিয়েছে কোনোদিনও ফিরবে না। লন্ডনের সঠিক চিকিৎসা পেয়ে 2 মাস পরে শুভ্র সেন্স আসে। সেন্স আসার পর ও অবাক হয়ে চারদিকে তাকিয়ে বলে, এটা তো লন্ডন মনে হচ্ছে, আমি এখানে কি করে এলাম? তখনই ডক্টররা আর রাজন রায়জাদা কেবিনে আসে। রাজন রায়জাদা গিয়ে শুভ্রকে জড়িয়ে ধরে বলে, আবির, আমার আবির। শুভ্র ওনাকে সরিয়ে বলে। কে আবির? উনি শুভ্রকে সবকিছু বলে। সব শুনে শুভ্র কিছু বলতে গিয়েও থেমে যায়। কয়েকদিন পর শুভ্রকে উনি বাড়ি নিয়ে যায়। আয়না নিজেকে দেখে অবাক হয় শুভ্র। চেহারার হাল নেই কোনো, মুখ ভর্তি দাড়ি। শুভ্র এটাও জানে যে 1 বছর 6 মাস পর ও সেন্স এসেছে। শুভ্র সেই রাতে কথা ভাবতে থাকে, আর এখানেই বসে শুভ্র গেম প্ল্যান সাজিয়ে ফেলে। বাংলাদেশে ফিরে আগে সেই গ্রামে যায়। গ্রামের মানুষদের নানানভাবে বুঝিয়ে ওকে শান্ত হতে রাজি করায় আর গ্রামের ভাষা শিখে নেয়। তবে শুভ্রকে এসব শেখাতে দবির মিয়ার বউয়ের নাকানি চুবানি খেতে হয়েছে। এখানে 15 দিন থেকে এই ভাষা শেখে আর গ্রামের লোকের কাছে হয়ে যায় শান্ত মাহমুদ। কিছুদিন পর কোথা থেকে বিজলি আসে। তবে শুভ্র রাজন রাজাদাকে কিছু বলে না, ওনার কাছে আবির হয়ে থাকে। আর মাঝে মাঝে গ্রামে আসে এটা প্রমাণ করতে যে ও গ্রামের। এইখানে ও সব ডিটেলসও জেনে নেয়, গত 1 বছর 6 মাসে কি কি হয়েছে আর রোজ কিভাবে পাল্টে গিয়েছে সব। আর প্রথম শান্ত হয়ে রোজের সামনে যায়, পরে রকস্টার আবির রায়জাদা হয়ে বর্তমান। শুভ্র সোফায় এভাবে থাকতে থাকতে ওখানেই ঘুমিয়ে পড়ে। আবিরের বাবা রাজন রায়জাদা এসে শুভ্রকে এভাবে দেখে হেসে বলে, দেখো ছেলের কাণ্ড, এভাবেই ঘুমিয়ে পড়েছে। উনি গিয়ে শুভ্রকে ডাকতে থাকে। শুভ্র আলসেমি ঝেড়ে উঠে বসে বলে, গুড মর্নিং ড্যাডি। আবিরের বাবা হেসে বলে। গুড মর্নিং মাই সান। শুভ্র মুচকি হাসে ওনার কথায়। শুভ্র নেক্সট প্ল্যান করে রেখেছে, আর তাই এখনো আবির হয়ে আছে। শুভ্র রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসে। এরপর দুজনে একসাথে ব্রেকফাস্ট করতে করতে শুভ্র বলে, ড্যাডি, আমি লন্ডনে যেতে চাই। আবিরের বাবা ভুরু কুচকে বলে। হঠাৎ যেতে চাইছো? শুভ্র গাল ফুলিয়ে বলে। ইয়েস ড্যাড, ইটস আর্জেন্ট ফর মি। আবিরের বাবা হেসে বলে, ওকে, 2 দিন ওয়েট করো। শুভ্র খুশি হয়ে বলে। থ্যাংক ইউ সো মাচ ড্যাড। এরপর ব্রেকফাস্ট শেষ করে রুমে গিয়ে বলে, খেলার গুটি পাল্টে গিয়েছে, এবার শুভ্র চৌধুরী তার আসল চালটা দেবে। রোজ মাত্র ঘুম থেকে উঠলো। ঘুম থেকে উঠেই সিগারেট ধরালো। তামান্না এসেছিল রোজকে ডাকতে। রোজের এরকম অবস্থা দেখে বলল, এসব কি রোজ? রোজ তামান্নার দিকে তাকিয়ে বলল। কোন সব? তামান্না রোজের সামনে এসে বলল। ঘুম থেকে উঠতেই সিগারেট খেতে হবে? রোজ হেসে বলল। আরে তুই জানিস না? তামান্না ভুরু কুচকে বলল। কি জানবো? রোজ তাচ্ছিল্য হেসে বলল। আমার দিনে তো শুরু হয় সিগারেট দিয়ে। বলে হুহা করে হেসে দিল। যেই হাসির মধ্যে লুকিয়ে আছে বুক ফাটা চিৎকার আর কান্না। রোজ সিগারেট শেষ করে বলে, কেন এসেছিস বল? তামান্না মুচকি হেসে বলল। তোর খুব কষ্ট হয় তাই না? রোজ অবাক হয়ে বলল। কিসের কষ্ট? তামান্না রোজের পাশে বসে বলল। লুকাতে চাইছিস? রোজ আমতামতা করে বলল। আজব, কি লুকাবো? তামান্না আবারও হেসে বলল। আমি জানি তোর কষ্ট হয়, তোর অনেক বেশি কষ্ট হয়, যা তুই প্রকাশ করতে চাইছিস না, কাউকে দেখাতে চাইছিস না। কিন্তু কেন রোজ? আমরা তো তোর পর না, তাই না? তুই কেন এভাবে নিজেকে শেষ করে দিচ্ছিস? দা ভাইয়ের জন্য কি তোর কষ্ট হয় না? হয়তো জানি, তাহলে কাঁদিস কেন? রোজ উল্টো দিক ঘুরে আছে। ও চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ঠোঁটগুলো অসম্ভব কাঁপছে, যেন কিছু বলতে চাইছে, তবুও নিজেকে স্ট্রং রেখে বলল।
বেশি জানিস তুই, বুঝলি? আমার কোনো কষ্ট নেই, আমার আবার কিসের কষ্ট থাকবে? আমি আমার লাইফে বিন্দাস আছি। বলে ওয়াশরুমে চলে গেল। তামান্না বড় একটা শ্বাস ছেড়ে চলে গেল। একটা টি শার্ট আর 3/4 প্যান্ট পরে নিচে এলো। হাতে বাইকের চাবি আজকে। কাউকে কিছু না বলে চলে গেল বাইক নিয়ে। মাথায় হেলমেট নেই আজকে। রাস্তার জ্যামে দাঁড়াতে হলো। পাশেই শুভ্র গাড়ি নিয়ে দাঁড়ালো। ওর চোখ গেল রোজের দিকে। গাড়ির গ্লাস কালো হওয়ায় ভেতর থেকে সব দেখা গেল, বাইরে থেকে ভেতরে কিছু দেখা যায় না। রোজকে এভাবে দেখে শুভ্র রাগের শরীর জ্বলছে। শুভ্র গাড়ির কাছে ঘুষি দিয়ে বলল, এর শাস্তি তুমি পাবে মিসেস চৌধুরী। জ্যাম ছাড়তে রোজ বাইক নিয়ে চলে গেল। রোজের পিছনে শুভ্রও গেল। আসলে রোজকে ফলো করছে শুভ্র, তবে রোজ বাইক নিয়ে শপিং মলে এলো, তাই শুভ্র সেখান থেকে চলে গেল। রোজ কয়েকটা প্যান্ট আর শার্ট কিনলো। হঠাৎ একটা গাউন ওর চোখে আটকে গেল। সেদিকে মুচকি হেসে যেতে গিয়েও থেমে গেল। একবার নিজের দিকে তাকিয়ে মুখ কালো করে বলল, আমি তো এসব পড়ি না। পেছন থেকে কেউ একজন বলল। তো এখন থেকে পড়ো। রোজ পেছনে তাকিয়ে বলল। এখানেও তুমি? নীরব হেসে বলল। ইয়েস বেবি, আগেও বলেছি। রোজ রেগে বলল। শাট আপ, শুনতে চাইনি। নীরব দাঁত কেলিয়ে বলল। ওকে বেবি। রোজ রেগে গজগজ করতে করতে চলে গেল। নীরব গিয়েও গাউনটা কিনে নিল আর বলল। এটা তোমার পড়তেই হবে। গাউনটা নিয়ে নীরবও চলে গেল। রোজ শপিং মল থেকে বাড়ি চলে আসে। রাতে ওখান থেকে একটা নীল শার্ট আর কালো প্যান্ট পরে। এরপর ক্লাবের উদ্দেশ্যে বেরিয়ে যায়। ক্লাবে গিয়ে আগে ড্রিঙ্ক করে। আজকে নীরব এখনো আসেনি। শুভ্র আগে থেকে সব ঠিক করে রেখেছে। শুভ্র চোখ দিয়ে ইশারা করতেই একজন ওয়েটার রোজের ড্রিঙ্কে হালকা ড্রাগস মিশিয়ে দিল। রোজ সেটা না দেখেই ড্রিঙ্কস নিয়ে ডান্স ফ্লোরে চলে গেল। শুভ্র মুখে মাস্ক লাগিয়ে ডান্স ফ্লোরে এলো। এদিকে রোজ পুরো ড্রিঙ্ক শেষ করে ফেলেছে। একটু পরে রোজের কেমন অদ্ভুত লাগতে শুরু করলো। মাথাটা কেমন যেন ঘুরছে আর সব কিছু কেমন ঝাপসা দেখছে। আস্তে আস্তে সেটা তীব্র হতে লাগলো। তখনই শুভ্র গিয়ে রোজকে কোলে তুলে নিল। রোজকে নিয়ে ক্লাবের একটা রুমে চলে এলো। রুমে এসে রোজকে বিছানায় শুইয়ে দিয়ে নিজের মুখ থেকে মাস্ক খুলে ফেললো। রোজ ঝাপসা চোখে সেদিকে তাকালো আর তাকাতেই চমকে গেল, কারণ ওর সামনে শুভ্র দাঁড়িয়ে আছে। রোজ চোখ ডলে আবার তাকালো। না, ও ঠিকই দেখছে। রোজ হেলে দুলে গিয়ে শুভ্রকে জড়িয়ে ধরে বলল। শুভ্র, তুমি বেঁচে আছো? শুভ্র রোজকে টেনে সরিয়ে বলল। আমাকে দেখে খুশি হওনি? রোজ ঢলতে ঢলতে বলল। তুমি শুভ্রর ভূত নাও তো? শুভ্র রোজের ঘাড়ে কামড় দিল। রোজ ভ্যা ভ্যা করে কেঁদে বলল। তুমি একটুও ভালোবাসো না আমাকে? শুভ্র মুচকি হেসে বলল। কে বললো অনেক ভালোবাসি? রোজ শুভ্রকে আবার জড়িয়ে ধরে বলল। তাহলে আমাকে আদর করো। শুভ্র বাঁকা হেসে বলল। পারবে না। রোজ নিজেই শুভ্রের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। শুভ্র এতক্ষণ এটার অপেক্ষারই করছিল। শুভ্র রোজকে নিয়ে বিছানায় গেল। আরও একবার হারিয়ে গেল দুজনের মাঝে। সকালে রোজের ঘুম ভাঙতে রোজ নিজেকে রুমে পেল। রোজ মাথা ধরে উঠে বসলো। চারিদিক তাকিয়ে দেখলো এটা ওর রুম, কিন্তু রোজের মনে আছে ও ক্লাবে ছিল, তাই বলল। আমি এখানে কি করে এলাম? তখন তামান্না এসে বলল। আরে তুই বেশি ড্রিঙ্কস করে ফেলেছিস নাকি? তুই ওই নীরব না কি যেন নাম, সেই ভাইয়াটা তোকে দিয়ে গিয়েছে? রোজ ভাবতে লাগলো, কাল ও তো বেশি ড্রিঙ্ক করেনি, তাহলে কেমন ঝাপসা ঝাপসা কি যেন মনে পড়ছে, বাট সবটা মনে পড়তে পারছে না। রোজ আর এক বেশি চাপ নিল না। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। এভাবে দিন কাটতে লাগলো। সে রাতের পর শুভ্র লন্ডনে চলে গিয়েছে। 2 মাস পর ইদানিং রোজ কিছু খেতে পারছে না। সব কিছুতে কেমন গন্ধ গন্ধ লাগে ওর কাছে, আর কিছু খেলেই বমি করে দেয়। শরীরটা খুব উইক লাগে। রোজ ভেবেছে হয়তো এত ড্রিঙ্ক করে তাই। গাড়ির চাবি নিয়ে রুম থেকে বের হতেই মাথাটা চক্কর দিল। রোজ সেখানেই সেন্সলেস হয়ে পড়ে গেল। রোদ এসেছিল রোজকে ডাকতে, আর এসে রোজকে এভাবে পড়ে থাকতে দেখে ভয় পেয়ে গেল। রোজ সবাইকে ডেকে রোজকে কোলে নিয়ে রুমে এসে বিছানায় শুইয়ে ডক্টরকে কল করলো। ততক্ষণে নিজেরা রোজের সেন্স আনার চেষ্টা করলো, কিন্তু রোজের সেন্স আসছে না। ডক্টর এসে রোজকে চেক আপ করে বলল। এই সময় এরকম হয়ে থাকে। রোদ বুড়ো কুচকে বলল। এই সময় মানে? ডক্টর হেসে বলল। আরে উনি 2 মাসের প্রেগন্যান্ট। সবার মাথায় আকাশ ভেঙে পড়ল।
রোজের সেন্স আশায় রোজও শুনলো। রোজ লাফ দিয়ে উঠে বসে বলল। এসব আপনি কি বলছেন? রোজ দাঁতে দাঁত চেপে বলল। থ্যাংক ইউ ডক্টর, এবার আপনি আসুন। ডক্টরের ফিস দিয়ে ডক্টরকে পাঠিয়ে রোজাকে বিছানা থেকে নামিয়ে বলল। এই সন্তান কার রোজ? রোজ নিজের এখন কিছু মনে পড়েনি, ও আর কি বলবে। আর সবটাই শুভ্র সিসি ক্যামেরা দেখছে আর হাসছে। শুভ্র বাঁকা হাসি দিয়ে বলল। মনে পড়ে যাবে রে রোজ, এবার তুমি আমাকে খুঁজবে, খুঁজতে তোমাকে হবে নিজের সন্তানের জন্য। শুভ্র পাগলের মতো হাসতে হাসতে আবার ল্যাপটপে চোখ রাখলো। রোজ নিজেও কিছু বুঝতে পারছে না, কারণ ওই রাতের কোনো কথাই ওর মনে নেই। রোজ মাথা চেপে ধরে বসে পড়লো, মনে করার চেষ্টা করতে চাইছে। তামান্না রোজের পাশে বসে বলল। রোজ, তোর কি মনে নেই? রোজ আচমকা কেঁদে দিল। সবাই মহা অবাক হয়ে তাকিয়ে আছে। যেই মেয়েকে গত 2 বছর কেউ কাঁদতে দেখেনি, আজকে হঠাৎ সে কেন কাঁদছে? রোজ হাত জোর করে বলে উঠল। তোমরা আমাকে একটু একা থাকতে দেবে? রোদ হনহন করে বেরিয়ে গেল। বাকিরাও আস্তে আস্তে চলে গেল। রোজ পেটে হাত দিয়ে বসে আছে। রোজ চোখ বন্ধ করে ফেললো। কেমন ঝাপসা কিছু ভাসছে চোখের সামনে। রোজ মাথায় হাত দিয়ে চেপে ধরলো। মাথাটা কেমন যেন খুব ব্যথা করছে। ধীরে ধীরে সেই রাতে সব মনে পড়ে গেল। রোজ ধপ করে চোখ খুলে ফেললো। স্পষ্ট যেন সবটা চোখের সামনে ভাসছে। রোজের চোখ ছলছল করছে। অস্ফুটতা আওয়াজে মুখ থেকে বেরিয়ে এলো। শুভ্র, এটা কি করে হতে পারে? তার মানে শুভ্র বেঁচে আছে ইচ্ছে করে আমার সামনে আসছে না, আর ও ইচ্ছে করে এমন করলো? কিন্তু কেন এমন করছে ও? কোন ভুলে শাস্তি দিচ্ছে আমাকে? রোজ আর কিছু ভাবতে পারছে না। মাথাটা মনে হয় এবার ছিঁড়েই যাবে। রোজ একটা সিগারেট ধরালো। সিগারেটটা মুখে নিতে গিয়েও থেমে গেল। থেমে গিয়ে পেটে হাত দিয়ে বলল। কেন এলি তুই? কেন এসেছিস বল? আমাকে জ্বালাতে এসেছিস? যেভাবে তোর বাবা আমাকে জ্বালিয়েছে, পুড়িয়ে ছাই করে দিয়েছে, সেইভাবে? আমি আর কত সহ্য করব বলতে পারিস? আরে আমিও মানুষ, আমারও কষ্ট হয়। আমি সত্যি আর পাচ্ছি না রে। এভাবে কোনো মানুষ বাঁচতে পারে না। শুভ্র অবাক হয়ে সব দেখে বলল। রোজ কি বললো? আমি ওকে জ্বালিয়েছি? আর ও এসব কি বললো? ও কি সত্যি জানে না ওর অপরাধ কি? আমাকে মারতে চেয়েছিল, সেটা ভুলে গেল। আজও আমার বুকে পেটে সেই আঘাত আছে, আর ও বলছে ওর কি অপরাধ। শুভ্র ল্যাপটপ রেখে জানালা কাছে গেল। জানালা গ্রিল ধরে দাঁড়িয়ে কাউকে ফোন দিয়ে বলল। আজই বাংলাদেশ ফিরবো আমি। সব রেডি রাখ ড্যানি। বলেই ফোন কেটে দিল। এরপর বলল। সময় এসে গিয়েছে মুখোমুখি হওয়ার। এর মাঝে কেউ একজন বলল। তুই কি এটা ঠিক করলি ভাইয়া? শুভ্র সেদিকে না তাকিয়েই বলল। নীরব, তুই ভালো করেই জানিস আমি কেন এসব করছি। নীরব শুভ্র পাশে দাঁড়িয়ে বলল। তাই বলে নিজের বেবিকে খেলার গুটি বানাবি? শুভ্র কিছু বলল না, শুধু হাসলো। নীরব আর কিছু বলল না। হ্যাঁ, নীরব শুভ্র চাচাতো ভাই। আর নীরব কেন শুভ্রকে শত্রু ভাবতো পরে জানবেন। রাত 8টা বাজে। রোজ গাড়ির উপর বসে আছে। হাতে আজকের মদের বোতল নেই। চুপচাপ রাস্তার পাশে গাড়ি নিয়ে বসে আছে। আচমকা চিৎকার করে কেঁদে উঠল। রোজের চিৎকারে মনে হচ্ছে আকাশ বাতাস কাঁপছে। রোজ চিৎকার করে কেঁদে বলল। কেন হলো এমন বলো? আমার সাথে এমন কেন হলো? আমার জীবনটা কেন এরকম হয়ে গেল? আমার বুকের ভেতরে অসহ্য ব্যথা হচ্ছে। দম বন্ধ হয়ে আসতে চাইছে। মনে হচ্ছে আমি যেন মরে যাচ্ছি। আমার কি দোষ ছিল আল্লাহ? কেন বিনা দোষে আমাকে শাস্তি পেতে হলো? স্বপ্ন দেখা কি পাপ? কাউকে বিশ্বাস করা কি অন্যায়? কাউকে ভালোবাসা কি ভুল? তাহলে আমি কোন পাপের শাস্তি পাচ্ছি? আমি কোন অন্যায়ের শাস্তি পাচ্ছি? আমি কোন ভুলের শাস্তি পাচ্ছি? আমি তো স্বপ্ন দেখে পাপ করিনি। আমি তো বিশ্বাস করে অন্যায় করিনি। আমি তো ভালোবেসে ভুল করিনি। তাহলে কেন কেন আমার জীবন এলোমেলো হয়ে গেল? এত কষ্ট কি আমার প্রাপ্য ছিল? ভাগ্য আমাকে নিয়ে কেন খেললো? কেন? রোজ গাড়ি থেকে নেমে বসে পড়লো। এরপর পেটে হাত দিয়ে বলল। ওরই বা কি দোষ? ও কেন বাজে কথা শুনবে? কে বিশ্বাস করবে ও শুভ্র চৌধুরীর সন্তান? সবাই জানে শুভ্র চৌধুরী মৃত। কেন ওর বাবা ওকে শাস্তি দিতে চাইছে, নাকি আমাকে দিতে চাইছে শাস্তি? যদি তাই হয় তাহলে আমি জানতে চাই কোন ভুলের শাস্তি আমি পাচ্ছি। শুভ লন্ডন থেকে চলে এসেছে আর এখান দিয়েই যাচ্ছিল। রোজের বলা সব কথাই ও শুনেছে। এবার শুভ্র শকড হয়ে বসে আছে। ওর মাথায় কিছুই ঢুকছে না। রোজ কেন বলছে যে কোন ভুলের শাস্তি? শুভ্র নিজেকে শক্ত রেখে চলে গেল। রোজ ওখানে কতক্ষণ থেকে বাড়ি ফিরে এলো।
2 দিন পর সকালে রোজ বসে খাচ্ছে, প্রতিদিন ঠিকমতো না খেলেও আজকে খাচ্ছে। খাওয়া শেষ করে উঠতেই রোদ বলল, আজকে তোর আমাদের সাথে নীরবদের বাড়ি যেতে হবে। রোজ ভুরু কুচকে বলল। নীরবকে কি করে চিনিস তুই? রোদ খেতে খেতে বলল। ভুলে যাচ্ছিস কেন? আমি আর বাবাই বিজনেস করি, ওর বাড়িতে বিজনেস পার্টি আছে। রোজ অবাক হয়ে বলল। এখন আবার কোন বিজনেস পার্টি? তামান্না এগিয়ে এসে বলল, আরে এখানে সব বিজনেস পার্টনাররা থাকবে, আর তোর ভাইয়া নীরবের বিজনেস পার্টনারও। রোজ হন হন করে চলে গেল। রাতে সবাই মিলে নীরবদের বাড়ি এলো। পুরো বাড়ি লাইটিং করেছে আর খুব সুন্দর করে সাজানো হয়েছে। রোজকে দেখেই নীরব এসে বলল। আমি তো ভাবতে পারছি না তুমি আসবে। রোজ কিছু না বলে আরেক পাশে চলে গেল। সবাই সবার সাথে কথা বলছে, তবে এখানে বেশি মানুষ নেই বললেই চলে। এর মাঝে সাদা লাইট বন্ধ হয়ে নীল লাইট জ্বলে উঠলো, আর স্টেজের মতো সাজানো এখানে টিভি রাখা। স্টেজে একটা ছেলে দাঁড়িয়ে আছে, যাকে চেনা যাচ্ছে না মুখের মাস্ক থাকায়। ছেলেটা গিটার নিয়ে এসে সুর তুলে বলল। এর মাঝে টিভি অন হয়ে গেল। সবাই গভীর আগ্রহ নিয়ে দেখছে। এতটুকু গাইতেই টিভিতে রোজ আর শুভ্রর প্রথম দেখা ছবি ভেসে এলো। রোজ হা করে সেদিকে তাকিয়ে আছে, সাথে রোজের পরিবারের সবাই। তবে নীরব এক ফোঁটাও অবাক হচ্ছে না। তখনই রোজ আর শুভ্রর বিয়ের ছবি ভেসে উঠল। টিভিতে একের পর এক ছবি দেখাচ্ছে, আর প্রত্যেকটা ছবি রোজ আর শুভ্রর। রোজ স্টেজে যেতে গেলেই নীরব ধরে ফেললো। রোজ রেগে নীরবকে বলল। নীরব, আমার হাত ছাড়ো। নীরব মুচকি হেসে বলল, আস না ভাবি। রোজ চমকে বলল, ভাবি মানে? এসব কি বলছো তুমি? নীরব রোজের হাত ছেড়ে বলল, একটু ওয়েট করো, আজ সব জেনে যাবে। রোজের মাথায় কিছু ঢুকছে না। এসব ছবি এখানে টিভিতে কি করে এলো? আর স্টেজের ছেলেটাই বা কে? এরপর টিভিতে ভেসে এলো সেই 2 বছর আগের রাতের ছবি, যে রাতে রোজ শুভ্রকে খুন করতে চেয়েছিল। এটা দেখে রোজের মাথায় আকাশ ভেঙে পড়ল। এবার দেখলো রোজ শুভ্র পেটে ছুরি ঢুকিয়ে দিচ্ছে। এরপর শুভ্রকে ব্রিজের কাছে দাঁড় করিয়ে ওর বুকে গুলি চালিয়ে দিল। এরপর নিজে হাতে ধাক্কা দিয়ে ফেলে দিল। রোদ আর তামান্না তো জাস্ট শক। রোজ ওর আগামাথা বুঝতে পারছে না। ও এক দৌড়ে স্টেজে চলে গেল, গিয়ে ছেলেটা মাস্ক টেনে খুলে ফেললো। এবার সবার চোখ বেরিয়ে আসার উপক্রম। রোজ অবাক হয়ে তাকিয়ে আছে। স্টেজে আর কেউ নয়, বরং শুভ্র। রোজ অবাক হয়ে বলল, শুভ্র, তুমি? শুভ্র টিভি বন্ধ করে দিল, সাথে সাথে সাদা লাইট জ্বলে উঠলো। রোজ তাকিয়ে দেখলো এখানে সবাই ওর পরিচিত, ওর পরিবারের লোকজন, নীরব আর শুভ্র। এছাড়া আশেপাশে আর কেউ নেই। শুভ্র বাঁকা হাসি দিয়ে বলল, यस इट्स मिस्टर शुभ्र चौधरी, स्वागत नहीं करोगे हमारा? স্টেজ থেকে নেমে নীরবের কাছে গিয়ে বলল, তো খুব তো বলেছিলি তুই যে ভাইয়া ঠিক টাইমে আসতে পারবি না, এবার দেখলি তো কেমন এন্ট্রি মারলাম। নীরব হাততালি দিল। সুপার ভাইয়া। সবার মাথার উপর দিয়ে যাচ্ছে সব। রোদ এগিয়ে এসে বলল, শুভ্র, তুই বেঁচে আছিস? আর টিভিতে এসব কি দেখালি? শুভ্র রোদকে দেখে বলল, যা দেখলি সেটাই ঠিক। তামান্নাও এগিয়ে এসে বলল, রোজ তোকে মারতে চেয়েছিল দা ভাই। শুভ্র একটা বড় শ্বাস ছেড়ে বলল, সবটা তো তোরা নিজেরাই দেখলি। এবার রোজ হাততালি দিয়ে বলল, ওয়াও শুভ্র, কি চাল চেলেছো তুমি! টিভিতে তো সবাইকে সবটা দেখালে, তা তুমি যে আমার ভাইয়াকে মারতে চেয়েছিলে। 2 বছর আগে এয়ারপোর্ট থেকে ফেরার সময় তুমি ওকে গুলি করেছিলে।
সেই ছবি এখানে কেন নেই? নাকি নিজের আসল চেহারাটা লুকাতে চাইছো? এটা নেই কেন বলো। শুভ্র অবাক হয়ে বলল, আমি রোদকে মারতে চেয়েছি মানে? আর ইউ ক্রেজি রোজ? আমি রোদকে কেন মারতে চাইবো? রোদ এবার অবাক হয়ে বলল, শুভ্র, তুই কি বলছিস? তুই তো আমাকে গুলি করেছিলি, এটাও বলেছিলি তুই মাফিয়া, এটা আমি জেনে গিয়েছিলাম, আর তাই তুই আমাকে মারতে চাস? শুভ্র কিছু একটা ভেবে বলল। ওই দিন কত তারিখ ছিল? রোজ চট করে বলল। আগস্ট 7 তারিখ। এবার শুভ্র খানিকটা হেসেই বলল, হ্যাঁ, খুন আমি 7 তারিখে করেছিলাম, তবে সেটা আমি আর নীরব মিলে করেছিলাম, আমাদের বড় চাচু আরহান চৌধুরীকে। সবাই একসাথে বলে উঠল। হোয়াট? শুভ্র হেসে বলল, কারণ ওই লোকটা পাপী, আর আমরা ওকে শাস্তি দিয়েছি। রোজ শুভ্রর সামনে দাঁড়িয়ে বলল। কি প্রমাণ আছে তোমার কাছে যে ওই দিন তুমি তোমার চাচুকে মেরেছো? শুভ্র হেসে বলল, নীরব, তোর ফোনটা দে তো, তুই তো আবার কাউকে মারলে তার ভিডিও করিস। নীরব ওর ফোন দিল। শুভ্র সবাইকে একটা ভিডিও দেখালো, যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে শুভ্র আর নীরব খুন করছে, আর ভিডিওতে বছর সহ মাস এবং তারিখও আছে। রোজ তাচ্ছিল্য হেসে বলল, তাহলে তুমি কি? তোমার দুলাভাইও তো পাপী, তোমরাও তো খুনি মাফিয়া। শুভ্র একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমরা আমরা খুন করি, কিন্তু এমন মানুষদের খুন করি যাদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই, যারা বেঁচে থাকলে সমাজ নোংরা হবে। রোজ হুহা করে হেসে বলল, তারপরেও তুমি একজন খুনি, তুমি একজন মাফিয়া, এটা পাল্টে যাবে না। আর সাথে তোমার এই ভাই নীরব। শুভ্র তাচ্ছিল্য হেসে বলল, হ্যাঁ, যেমন আমাদের অতীত পাল্টে যাবে না, যেমন আমরা আমাদের আম্মু বাবাকে ফিরে পাবো না দিদাকে, ঠিক তেমন। রোদ অবাক হয়ে বলছে। মানে? শুভ্র চোখ ছলছল করছে। কেউ খুনি হয়ে জন্মায় না রোজ, আমিও খুনি হয়ে জন্মাইনি, আর না তো মাফিয়া হওয়ার কোনো ইচ্ছা আমার ছিল। আম্মু বাবাই দিদাকে নিয়ে খুব ভালো ছিলাম আমরা 2 ভাই। নীরবের আম্মু আর বাবাই ছোট থাকতেই মারা গিয়েছে। সব সম্পত্তি আমার বাবাইয়ের নামে ছিল, বাবাই নাম করা বিজনেসম্যান ছিল। আমার বয়স যখন 16, নীরবের বয়স তখন 14। একদিন আমি আর নীরব ঘুরতে গিয়েছিলাম, কারণ আমরা মাঝে মাঝে ঘুরতে যেতাম। বাড়ি এসে দেখলাম আম্মু আর বাবাই ফ্যানের সাথে ঝুলছে, আর দিদা রক্তাক্ত হয়ে ফ্লোরে পড়ে আছে। আমি বাড়ি ঢোকার পর একটা গাড়ি পেরিয়ে গিয়েছিল। নিজের পরিবারকে এভাবে দেখে মুহূর্তেই দুনিয়াটা থমকে গিয়েছিল। নীরবকে আমার আম্মু আর বাবাই নিজের সন্তানের মতো ভালোবাসত। সেদিন গলা জড়িয়ে ধরে 2 ভাই চিৎকার করে কেঁদেছিলাম। আমাদের চিৎকার শোনার জন্য সেদিন কেউ ছিল না, আমরা চিরতরে এতিম হয়ে গেল। হয়তো সেদিন আমাদের কান্নায় সব থমকে গিয়েছিল। এর মাঝে আরহান চাচ্চু এসে হাজির হলো। আমাদের অনেক সান্ত্বনা দিল উনি। সবার লাশ দাফন করার পর চাচ্চু আমাদের কাছে এসে বলল, এই পৃথিবীতে ভালো মানুষের দাম নেই, আমাদের যারা এতিম করেছে তাদের যেন আমরা শাস্তি দিই, আর তার জন্য আমাদের কান হাতে নিতে হবে। তখন প্রতিশোধের নেশাটা মাথায় চড়ে গিয়েছিল। চাচ্চুর কথা মতো চলে এলাম অন্ধকার জগতে। চাচ্চুর সাথে মাফিয়াদের কানেকশন ছিল। চাচ্চু হয়তো ভাবতে পারেনি আমি মাত্র 22 বছরে সবার লিডার হয়ে যাব, আর বাবার বিজনেস এত ভালো করে সামলাবো। যখন মাফিয়া জগতের লিডার হয়ে গেলাম আর বিজনেস জগতেও আমার নাম হলো, সেটা ওনার সহ্য হয়নি। উনি নীরবকে সরিয়ে নিল। নীরবের কানে বিষ ঢাললো ওর বাবাইকে মেরেছে সম্পত্তির জন্য, আর নীরব সেটা বিশ্বাস করেও নিল, কারণ সব সম্পত্তি বাবাইয়ের নামেই ছিল। নীরব আমার বিপক্ষে চলে গেল, কিন্তু ভালোবাসাটা ছিল, তাই কখনো আমার ক্ষতি করেনি ও। আর 2 বছর আগে আমরা জেনেছিলাম আমাদের রিদিম করেছে ওই আরহান। সেদিন আমরা ওনাকে মেরে ফেলি। আর এই 6 মাস যে নীরব তোমার পিছনে ঘুরঘুর করতো, ওটা আসলে ও তোমাকে দেখে রাখতো আমার কথায়। আর এই 6 মাস নীরবই আমাকে হেল্প করেছে। তুমি এরকম কি করে হয়েছো সেটাও আমি জেনেছি, তোমার ভার্সিটির বাজে ফ্রেন্ডসদের চক্করে পড়ে। কিন্তু তুমি কি করে ভাবলে যে আমি রোদকে মারতে চাইবো? শুভ্র কথা শুনে সবাই কেঁদে ফেলেছে। শুভ্র প্রশ্নে রোজ বলল, তুমি কি করে ভাবলে যে আমি তোমাকে খুন করতে চাইবো? শুভ্র চমকে বলল। মানে? রোজ চোখ মুখ মুছে বলল, ওটা আমি ছিলাম না শুভ্র, আমি জানি না ওটা কে ছিল। এবার শুভ্র কতক্ষণ ভেবে বলল,
তার মানে এই পুরোটা কারো প্ল্যান। প্রথমে আমি সেজে রোদকে গুলি করা, তারপর রোজ সেজে আমাকে মারতে যাওয়া। আসলে আমাদের ভুল বোঝানো হয়েছে। শিট, এত বড় খেলাটা কে খেলতে পারে? নীরব বলে উঠল। আমি এখন সেটাই ভাবছি। হুট করে শুভ্র বলল, আই এম শিওর আমি বুঝতে পেরেছি। এবার আমি সবার সামনে আনবো ওদের। রোজ এসবে কান না দিয়ে বলল, কিন্তু এত কিছুর পরেও এটা পাল্টে যাবে না যে তুমি এই খেলায় নিজের সন্তানকে গুটি বানাতে চেয়েছো। শুভ্র চেঁচিয়ে বলল, জাস্ট শাট আপ রোজ। তুমি ভাবলে কি করে এটা করব? আরে আবার এমন কোনো ইচ্ছে থাকলে তুমি প্রেগনেন্ট জেনে আমি বাংলাদেশে আসতাম না। আমাকে দেখানো হয়েছে তুমি আমাকে খুন করতে চেয়েছো, তবু আমি তোমাকে ভালোবেসেছি। আর আমি এমন করেছি যাতে তুমি আমাকে না ছাড়তে পারো, যাতে তুমি নিজে আমাকে চাও। আমার যদি কোনো খারাপ ইন্টেনশন থাকতো তাহলে আমি লন্ডনেই থেকে যেতাম, আর সবাই তোমাকে খারাপ বলতো, কারণ তোমার কাছে কোনো প্রমাণ ছিল না যেটা দিয়ে তুমি বলতে পারতে তোমার পেটের সন্তানটা আমার। কারণ সবার কাছে আমি মৃত। আমি আজও তোমাকেই ভালোবাসি, আর আমি তোমার সন্তানকেও ভালোবাসি। তুমি কোনোদিন আমাকে বোঝোনি, আর বুঝবেও না। আমার জায়গায় তুমি থাকলে কি করতে বলো? যদি জানতে যে আমি তোমাকে মারতে চাই, তাহলে তুমি কি করতে বলো? রোজ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শুভ্র ওখান থেকে বেরিয়ে গেল। রোজ ঠায় দাঁড়িয়ে আছে ওখানে।